পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অবিস্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। আর জিতলে যা হয় আর কি, 7 গুণ মাফ। সবকিছুকেই তখন ভালোই মনে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হচ্ছে। তবে আমার কাছে ওই মিরপুর টেস্ট জয় সত্ত্বেও অস্বস্তির দু একটা চোরাকাটার অস্তিত্ব টের পাচ্ছি, যেটা সিলেট টেস্টের একাদশ নির্বাচনের ক্ষেত্রে প্রভাব রাখতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। কেন এবং কিভাবে, এবং একটা জায়গা তো আসলে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাওয়া উচিত। আমাদের ওপেনিং স্লটটা সাদমান ইসলাম ইনজুরির কারণে বেরিয়ে যাওয়াতে সেইখানে জাকির হাসানকে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। কিন্তু ওই জায়গাটা নিয়েও কি কারণে এরকম একটা হাওয়া বাতাসে ভিন্ন কথা, আমার কাছে এটা মোটেই বোধগম্য না। সিলেট টেস্টে বাংলাদেশ কোন একাদশ নিয়ে খেলবে এবং কোন কোন পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা রয়েছে তা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার কাছে মনে হয় পাকিস্তানের বিপক্ষে এই সিলেট টেস্টে বাংলাদেশের একাদশ নির্বাচনে 3টা বিষয় গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সিলেটে আমরা কোন কম্বিনেশন নিয়ে খেলবো। মিরপুরে যে 6-5 কম্বিনেশনে খেলেছি, 6 ব্যাটসম্যান 5 বোলার, সেই কম্বিনেশনটাই কি থাকবে নাকি, এবং বোলিংয়ের ওই কম্বিনেশনের জায়গাটাতেও 3 পেসার 2 স্পিনারই থাকবে কিনা। নাম্বার 2, পেস বোলিংয়ে ইবাদত হোসেনকে কি এই ম্যাচেও একাদশে সুযোগ দেওয়া হবে। প্লেয়ারদের ব্যাক করা এক কথা, এবং দলের ইন্টারেস্টটা, সবচেয়ে বড় ইন্টারেস্টটা মুহূর্তের হিসাব যদি আমরা করি সেইটা ভিন্ন কথা। সেই জায়গা থেকে এখানকার ডিসিশনটা কি হবে। এবং নাম্বার 3, আমাদের আসলে কোন দুইজন ওপেনার এই ম্যাচটাতে ওপেন করবেন, যেইটা আমি বলছিলাম যে প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথা ডিসিশনটা, কিন্তু সেই ডিসিশনটাও কেন এত গোলমেলে হচ্ছে। দেখো, নাম্বার 1 দিয়ে আমি শুরু করি। আমার মনে হয় যে সিলেট টেস্টও বাংলাদেশ আসলে 6-5 কম্বিনেশনে খেলবে, 6 ব্যাটসম্যান 5 বোলার নিয়ে খেলবে। প্রশ্নের একটা জায়গা হতে পারে যে আমরা 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলবো, নাকি 4 পেসার 1 স্পিনার নিয়ে খেলবো। হ্যাঁ, বাংলাদেশের কথাই বলছি। বাংলাদেশ হোমে একটা টেস্ট ম্যাচ খেলবে, সেখানে আমরা 4 পেসার নিয়ে খেলবো কিনা সেরকম একটা ভাবনার জায়গা থাকতে পারে। সেটা পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ যে উইকেটটা প্রিপেয়ার করছে সেই জায়গাটাতে আমাদের পেস বোলার, পেস বোলিংয়ে আমরা পাকিস্তানের চেয়ে যেহেতু অনেক এগিয়ে রয়েছি, সেই আলোচনাটা হচ্ছে। কিন্তু আমার কাছে গিয়ে মনে হয় যে না, এন্ড অফ দ্য ডে গিয়ে এইখানটাতে স্পিনারদের রোলও অনেক বেশি থাকে। মিরপুর টেস্টও আমরা দেখেছি যে স্পেশালি মিরাজ ফার্স্ট ইনিংসে তিনি 5 উইকেট নিয়েছেন, তাইজুল সেকেন্ড ইনিংসে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিয়েছেন। আমার কাছে মনে হয় না যে মিরাজ তাইজুলকে বাইরে রেখে আমরা আসলে একাদশ করবো। আমরা অ্যাবসলিউটলি 6-5 কম্বিনেশনেই যাব, এবং আমাদের 3 পেসার 2 স্পিনার নিয়ে আমরা এই জায়গাটাতে খেলবো। এখন আসেন নাম্বার 2, সেটা হচ্ছে যে ইবাদত হোসেনকে একাদশে রাখা হবে কি হবে না। ইবাদত প্রথম টেস্টটাতে তার অন্য 2 পেস বোলার, নাহিদ রানা তো বিস্ফোরক বিধ্বংসী ছিলেন, তাসকিনও খুব ভালো রোল প্লে করেছেন। তাসকিন পরপর 2টা টেস্ট আসলে খেলতে পারবে কিনা, এটা একটা প্রশ্নের বিষয়। তার ফিটনেসের ব্যাপার রয়েছে। এর আগেও বিভিন্ন সময় আমরা জানি যে তাসকিন প্রায় 1.5 বছর পর টেস্ট ক্রিকেট খেলছেন, ফলে পরপর 2টা টেস্ট খেলার মতো ফিটনেস তাসকিনের রয়েছে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। যেই প্রশ্নের উপরে ইবাদতের খেলা না খেলাটা নির্ভর করছে বলে আমার কাছে মনে হয়। তাসকিন যদি এই টেস্ট ম্যাচটা খেলতে না পারেন, সেই জায়গাটাতে স্ট্রেট হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম ঢুকে যাচ্ছেন। ইবাদতের জায়গা নিয়ে তখন কোনো সংশয় না। কিন্তু তাসকিন যদি খেলেন নাহিদ রানার সঙ্গে, সেই ক্ষেত্রে থার্ড পেসার কি আসলে ইবাদত হোসেন থাকবেন কি না। প্রথম টেস্ট ম্যাচটাতে ইবাদত ভালো বোলিং করেন নাই। ফার্স্ট ইনিংসে তো তিনি 12 ওভারে 54 রান দিয়েছেন। সেকেন্ড ইনিংসে মাত্র 2 ওভার তিনি বোলিং করেছেন। ফলে সেকেন্ড টেস্টে তার জায়গায় শরীফুলকে খেলানোর একটা জোরালো দাবি রয়েছে। এখন সিলেট মনে করেন যে ইবাদতের হোম মানে মাঠ, ঘরের মাঠ, সেই হিসাবে তাকে খেলানো হবে কিনা, এই আলোচনাটা আমার কাছে আসলে একটুখানি বাড়াবাড়ি মনে হয়। কেননা আমাদের দেশের প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামগুলো, ঘরের মাঠে অনেক বেশি ম্যাচ যে ক্রিকেটাররা খেলেন এবং সেই অ্যাডভান্টেজটা যে তাদের থাকে, আমার কাছে সেটা আসলে মনে হয় না। ফলে অ্যাবসলিউটলি এখানে তিনি ঘরের মাঠে খেলা বলে, সিলেটে খেলা বলে ইবাদতকে খেলানো হবে, আমার কাছে সেটা মনে হয় না। আমি মনে করি যে তাসকিন যদি ফিট থাকেন, নাহিদ রানা তাসকিনের সঙ্গে থার্ড পেসার হিসেবে আমি আসলে শরীফুলকে একাদশে দেখতে চাই। ইবাদতকে ব্যাক করার নিয়ে আমার কোনো আপত্তি নেই, সবাইকেই ব্যাক করতে পারেন। কিন্তু বাংলাদেশ টিমের গ্রেটার ইন্টারেস্টের জায়গা কোনটা, সেই হিসেবে আমি মনে করি শরীফুল একাদশের জায়গাটা ডিজার্ভ করেন। এবং নাম্বার 3, আমাদের ওপেনিং স্লট। ওপেনার আমাদের যেই 2 জন গত টেস্টে খেলেছেন, সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়, 2 জনই খুব বাজে পারফর্ম করেছেন 2টা ইনিংসেই। তারা আউট হয়েছেন হচ্ছে গিয়ে 5 রান, 8 রান, 10 রান, 13 রান। এখন জয় 2 ইনিংসে 5-8 করেছেন, সাদমান 2 ইনিংসে 10 এবং 13 করেছেন। ফলে সেকেন্ড টেস্টে এই 2 জনের একজনকে একাদশ থেকে বাদ দেবার একটা ব্যাপার তো থেকেই গিয়েছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে তারা 2 জনই যদি ফিট থাকতেন,
তাহলে হয়তো বা টিম ম্যানেজমেন্ট এখানটাতে চেঞ্জ আনতো না, হয়তো বা এইখানটাতে তাদের কাজ করতো যে লাস্ট টেস্ট সিরিজটাতে আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুইজনের পারফরমেন্স, জয় সেইখানে সিলেট টেস্টেই 171 রানের একটা ইনিংস খেলেছিলেন, সেকেন্ড টেস্টটাতে মিরপুরে সেইখানেও তার 60 রানের ইনিংস রয়েছে, সাদমান 2 টেস্টে 78 এবং 80 রানের 2টা ইনিংস খেলেছেন, ফলে একটা টেস্টের ব্যর্থতায় তাদের একাদশ থেকে ছেটে ফেলা হবে আমার কাছে সেটা মনে হয়নি। সাদমান চলে যাওয়ার কারণে জিনিসটা অনেক বেশি সহজ হয়ে গেছে, তানজিদ হাসান তামিম তাহলে তো একাদশে জয়ের সঙ্গে চলে আসতেই পারেন। এখন এইখানটাতে স্কোয়াডে যে যুক্ত হয়েছেন জাকির হাসান, তাকে আসলে একাদশে রাখা হবে কিনা সেই আলোচনার জায়গাটাও তৈরি হয়েছে। ওই একটা কারণ যে জাকির হাসানের হোম ভেন্যু হচ্ছে গিয়ে সিলেট, আমার কাছে ওই ইবাদতের মতো এইটাও বলে এটা এখানে কেমন একটা গুরুত্ব পাওয়ার কথা না। আবার মনে করেন যে সাদমান তো নাই, জয়কেও বাদ দিয়ে জাকিরকে আর তানজিদ তামিমকে একাদশে রাখা, সেইটাও আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমি জয়ের সঙ্গে ওপেনিংয়ে আসলে তানজিদ হাসান তামিমকে দেখছি, তানজিদ তামিমের টেস্ট ডেবু আমি এই টেস্ট ম্যাচটাতে দেখতে পাচ্ছি। তানজিদ তামিমের টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়াটাই ছিল এক অর্থে একটুখানি চমক। আমাদের নতুন যে সিলেকশন প্যানেল হাবিবুল সুমন ভাইয়ের নেতৃত্বাধীন তারা তানজিদ তামিমকে টেস্টে নেওয়ার সময়ই বলেছিলেন যে না, এই এগ্রেসিভ ব্যাটসম্যান যিনি তার ওই ওয়ানডে এবং টি-20তে বাংলাদেশের এখন মেইন স্টে হয়ে উঠেছেন ওপেনার হিসাবে, এবং তিনি টেস্টেও ওই ব্যাটিং এগ্রেশনটাও টপ অর্ডারে নিয়ে আসবেন সেই এক্সপেকটেশনের জায়গাটা রয়েছে। প্রথম টেস্টে একাদশে সুযোগ পাননি, সেকেন্ড টেস্টে আমি তানজিদ তামিমকে অবশ্যই একাদশে দেখছি। হয়তো বা সাদমান নিজেও যদি সুস্থ থাকেন, জয়েরও এখন একটু নিগলস রয়েছে, কিন্তু আমার মনে হয় তিনি শেষ পর্যন্ত খেলবেন বা খেলার মতো ফিট থাকবেন, বা টিম ম্যানেজমেন্ট খেলায় কিনা, কিন্তু খেলার মতো ফিট থাকবেন। তো এরপরেও আমি চাইতাম যে তানজিদ তামিমের যেন ডেবুটা হোক। সো যেহেতু সাদমান নাই, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে এই ডেবু নিয়ে আর কোনো প্রশ্ন থাকার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তিনি বাংলাদেশের হয়ে 34টা ওয়ানডে এবং টি-20ও খেলেছেন, কত 48, 39, 49টা খেলে ফেলেছেন। এই ফার্স্ট ক্লাস ক্রিকেটে 25টা যে ম্যাচ খেলেছেন সেইখানটাতে তার 5টা সেঞ্চুরি রয়েছে, অ্যাভারেজ 40, স্ট্রাইক রেট 77। স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ না, কিন্তু তানজিদ তামিমের ব্যাটিংয়ের যে ধরন, তাতে আবার ওইটাও আমাদের টেস্ট ব্যাটিংটাই পুরো চেঞ্জ করে দিতে পারেন। এই একটা ম্যাচে করবেন আমি সেটা বলছি না, তাকে খেলানো হলে তাকে আসলে যথার্থ ব্যাকআপ যেন করা হয় সেই প্রত্যাশার জায়গাটা থাকবে। তানজিদ তামিমের আমি আসলে এই টেস্ট ডেবুটা দেখতে পাচ্ছি। তাহলে আমি যেটা বলছিলাম যে একাদশ নির্বাচনে প্রথম টেস্ট বাংলাদেশ জেতার পরেও উইনিং কম্বিনেশন তো আমরা সার্টেনলি ধরে রাখতে পারছি না, এইটা হচ্ছে গিয়ে সাদমানের ইনজুরির কারণে। সেখানে আমাদের যে 3টা প্রশ্নের জায়গা, নাম্বার 1 আমরা কোন কম্বিনেশনে খেলবো, আমি মনে করি অ্যাবসলিউটলি প্রথম টেস্টের কম্বিনেশনে 6 ভাবেই আমরা খেলবো, এবং বোলিংয়েও 3 পেসার 2 স্পিনার নিয়েই আমরা খেলবো। নাম্বার 2 যেটা ইবাদত হোসেন কি খেলবেন কি খেলবেন না, আমার মনে হয় তাসকিন যদি একাদশে না থাকেন, ফিটনেস যদি তার ওইরকম যথার্থ না হয়, সেই ক্ষেত্রে এবাদত একাদশে থাকবেন, কিন্তু যদি নাহিদ রানা তাসকিন এই দুজনই যদি খেলেন তাহলে থার্ড পেসার হিসাবে শরীফুল ইসলামকে আমি একাদশে দেখতে চাইছি। এবং নাম্বার 3 আমাদের যে ওপেনিং স্লট, সেইখানটাতে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে তানজিদ তামিমের টেস্ট ডেবু হচ্ছে বলেই আমার কাছে মনে হয়। অমিত হাসান আমাদের যে মিডল অর্ডার ব্যাটসম্যান, তাকেও আসলে অপেক্ষায় থাকতে হচ্ছে, সেই টেস্ট ডেবুর জন্য মিডল অর্ডার আসলে জায়গা নেই। সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটা তাই এরকম হতে পারে বা এরকম হওয়া উচিত বলে আমি মনে করি। মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। আপনার কাছেও কি এটা সম্ভাব্য সেরা একাদশ বলে মনে হয় কিনা?